বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 8-এর যে অঙ্কগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো, ফার্স্ট টাইম একের যে কোশ্চেনটি রয়েছে, তো দেখো একের দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে কি, এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 11 যে সংখ্যার গুণনীয়ক সেটি হলো, দেখো এখানের মধ্যে বলা হয়েছে 11, এই যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে এই সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটির গুণনীয়ক 11 হবে। তো দেখো এখানে অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 11 যে সংখ্যার গুণনীয়ক তা হলো বলে আমরা অ্যান্সার হিসেবে করেছি সি। কেন সি এর অ্যান্সারটি হলো, অর্থাৎ 121 কেন হলো? গুণনীয়ক বের করার নিয়ম, সহজ নিয়ম হলো কি, দেখো আমরা যদি 1 দিয়ে গুণ করি 121-এ হয় 121। দেখো এটা 3 দিয়ে যাবে না, আর যেটি সংখ্যা 11 × 11 সমান হয় 121। তো দেখো এর সংখ্যাগুলির গুণনীয়ক, 121-এর গুণনীয়ক কোনগুলো? 1, 11, এখানে দুটি 11 আছে, যেগুলো একটি 11 লিখলেই হবে 121। এই 121-এর গুণনীয়ক হলো 1, 11, 121। এদের মধ্যে যে কোনো একটির মধ্যে, তিনটির মধ্যে 11 একটি সংখ্যা রয়েছে, তাই 11 এখানে বলেছে 11 যে সংখ্যার গুণনীয়ক তা হলো কি 121-এর গুণনীয়ক হলো 11, তাই আমাদের 121 অ্যান্সারটি হয়েছে। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি রয়েছে দেখো বলা আছে কথায় লেখো 90, 37, 65, 12 এই সংখ্যাটিকে যে কথায় লিখতে বলা হয়েছে। তো দেখো এটিকে আমরা খাতার মধ্যে বুঝিয়ে লিখে দিচ্ছি, কথায় লিখলে তোমরা কিভাবে লিখবে। তো দেখো আমরা অঙ্কটিকে খাতার মধ্যে তুলে নিয়েছি। আমরা এই দিক থেকে একক দশক করে লিখব। এইটা একক, এইটা হচ্ছে দশক, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, এটা নিযুত, আর এটা হচ্ছে কোটি। তো দেখো হাজারের জন্য দুটি ঘর থাকে, কারণ আমরা বলি না 9,000, 10,000 বললে কত, দুটো সংখ্যা হয়। হাজারের দুটি ঘর, আর লক্ষেরও দুটি ঘর, আর কোটির একটি ঘর, আর শতকের একটি ঘর, দশকের একটি ঘর থাকে, এককের একটি ঘর থাকে। এক্ষেত্রে যদি আমরা এই দিক থেকে লিখতে শুরু করব, কোটির ঘরে কত আছে? 9, তাই আমরা বলতে পারি অ্যান্সার হিসেবে, অতএব বলতে পারি কিন্তু 9 কোটি বলতে পারি, 9 কোটি। দেখো লক্ষ আর নিযুত নিয়ে লক্ষের ঘর, এখানে কত আছে? 0,3, আমরা 0,3 কোটি বলবো না, এখানে 2 অঙ্কের সংখ্যার পরিবর্তে 1 অঙ্ক রয়েছে, তাই আমরা বলবো 9 কোটি 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ পেলাম। এবার দেখো হাজারের ঘরে কত আছে? এখানে 7 আর এখানে 6, 76, তাই আমরা লিখব 76,000, 76,000। আর দেখো শতকের ঘর কত আছে? 5, তো লিখতে পারি 500, 500। এখানে দেখো দশক আর একক নিয়ে একসাথে বলতে পারি 12। তো কথায় লিখলে আমরা এটিই পাবো অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 3 নম্বরে যে কোশ্চেনটি আছে Z/4, এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, আর কি দেওয়া আছে? 5, এই সংখ্যামালাকে কথায় লেখো। তো এই সংখ্যামালাটিকে কথায় লিখলে আমরা কি পাবো? তো আমরা খাতার মধ্যে অঙ্কটি বুঝিয়ে করে দিচ্ছি, তোমরা দেখো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এটি এইরকম ছিল। তো দেখো এই সংখ্যাটি আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, নিয়ে এই সংখ্যামালাকে কথায় লিখে পাই। কথায় লিখলে আমরা কি পাবো? আমরা বলতে পারি জেড এর 1/4, অতএব বলতে পারি কি জেড এর 1/4। জেডের 1/4, জেডের 1/4 5 অপেক্ষা বৃহত্তম। এই 5 অপেক্ষা বৃহত্তম নয়। কেন বললাম? দেখো জেডের 1/4 কেন লিখলাম, কারণ এখানে তো Z/4 আছে। দেখো আমরা এখানে তোমাদের বোঝানোর জন্য এখানে আমি দেখিয়ে দিচ্ছি।
ধরো এখানে জেড আছে, 1/4 মানে কি 1/4 দিয়ে যদি আমরা গুণ করি, এর সাথে কাটা যাবে না, গুণ করলে কত হবে z/4 হবে। এবার দেখো এখানে দেওয়া আছে কি, এখানে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্ন দেওয়া রয়েছে। তো এইখানে এই চিহ্নটার এইদিকে অর্থ কি বড়, কার থেকে বড় 5-এর থেকে বড়। এইখান পর্যন্ত ঠিক ছিল, যখনই আমরা এই ক্রস চিহ্নটা দিয়ে দিলাম তখনই এর অর্থ বোঝালো কি যে জেডের 1/4 5 অপেক্ষা যে বড় চিহ্নটা দিয়েছিল সেটা বড় নয়। সেই জন্য আমরা লিখেছি কি জেডের 1/4 5 অপেক্ষা বৃহত্তম নয়। বোঝা গেল? পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে সরল কোণের মান কত। সরল কোণের মান আমরা কি জানি, সরল কোণের মান হয় 100 ডিগ্রি। দেখো এইটাকে আমরা সরল কোণ বলি। সরল কোণ ধরো এইটা এ, এটা বি নাম দিলাম, এখানে 0, তাহলে এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো এইটার অ্যান্সারটি করে দেওয়া আছে, এটা আমি করছি না। পরে দেওয়া আছে যে ত্রিভুজের একটি কোণ এর মান 90 ডিগ্রি সেই ত্রিভুজটিকে বলে ড্যাশ ত্রিভুজ। দেখো যে কোনো ত্রিভুজের, আমি একটু পাশে করে দিচ্ছি, ধর এই একটি ত্রিভুজ, তো এর এখান থেকে এই বাহুটি যে যুক্ত হলো এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, স্ট্রেট উঠেছে লম্বর মতো হয়েছে, এখানটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। যে কোনো ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় ত্রিভুজটি হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এর অ্যান্সার কী হবে, সেই ত্রিভুজটি হবে কি সমকোণী ত্রিভুজ হবে। তো এটিকেও আমি করে দিচ্ছি না, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, আমি বইয়ের মধ্যে করে দিয়েছি। তা একটি কোণের মান 90 ডিগ্রি হলেই সেই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। পরের কোশ্চেনটি দেখো, 2-এর 1-এর দাগে যে কোশ্চেন দিয়েছে, কোন বড় সংখ্যা দিয়ে 46 ও 61কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। দেখো এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যেটি দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলেও এক ভাগশেষ থাকবে, এই সংখ্যাটিকে ভাগ করলেও এক ভাগশেষ থাকবে। তো অঙ্কটিকে দেখো আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, যে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে 46 ও 61কে ভাগ করলে যে সংখ্যা দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকবে তা হলো, এই রকমের অঙ্কগুলো যত ভাগশেষ থাকবে বলবে তাকে আমরা মূল সংখ্যা থেকে মাইনাস করে দেবো। অতএব কী করব, 46 - 1 সমান কত পাবো 45 পাবো, আর 61 - 1 সমান কত পাবো 60 পাবো। এই যে সংখ্যাগুলি পাবো না, সেই সংখ্যাগুলির আমরা গসাগু নির্ণয় করব। অতএব 45 ও 60-এর যদি আমরা গসাগু নির্ণয় করি, দেখো এমন গসাগুর ক্ষেত্রে কী করতে হবে, এমন একটি সংখ্যা নির্বাচন করতে হবে যেন 2 বা 3টে সংখ্যা 4টে সংখ্যা যাই বা থাকুক না তাদের প্রত্যেকটা কি ভাঙা যায়, সেক্ষেত্রেই গসাগু হবে। দেখো যদি 3 দিয়ে কাটি, 3 15 45, 3 20 60 হয়। যদি 5 দিয়ে ভাঙি, 5 3 15, 5 4 20। অতএব আমরা গসাগু কী হিসেবে করতে পারি, গসাগু সমান সমান কত। দেখো এই সংখ্যাগুলোকে আমরা নেবো না, লসাগুর ক্রমে নিচেরগুলো করি, যে সংখ্যাগুলো তারা দুটো উভয়কে পক্ষে ভাঙতে পেরেছি সেইগুলো নেব। 3 × 5 সমান সমান আমরা কত পাবো 15। দেখো গসাগু কত হয়েছে 15। অতএব আমরা এখন বলতে পারি যে এই যে মাইনাস করে যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর গসাগু অর্থাৎ 15 দিয়ে যদি ভাগ করি, অতএব বলতে পারি 15 দিয়ে 60 ও 45, অতএব বলতে পারি 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো দেখো 2-এর দাগে যে অঙ্কটি দিয়েছে, 2 - y থেকে y + 2 বিয়োগ করো। তো এর থেকে এই সংখ্যাটিকে আমাদের বিয়োগ করতে বলা হয়েছে। তো বিয়োগ করতে বলা হয়েছে, আমরা বিয়োগ করব। অঙ্কটিকে খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেবে, কারণ এই প্রথম ক্লাস 6 থেকে তোমাদের বীজগণিতের কিছু কিছু অঙ্ক দিতে মানে দেওয়া শুরু করেছে। ক্লাস 7 থেকে তোমরা আরও বীজগণিত একটু বেশি পরিমাণে পাবে। তো দেখো অঙ্কটিকে প্লাস মাইনাসের একটু সমস্যা হয় এই অঙ্কগুলো করার ক্ষেত্রে। প্লাস মাইনাস কীভাবে, প্লাস মাইনাসে গুণ হলে মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়, প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস হয়, বা প্লাসে প্লাসে গুণ হলে প্লাস হয়, এই বিষয়গুলো তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তো দেখো এই অঙ্কটি আমরা করে দিচ্ছি খাতার মধ্যে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে এই 2 - y থেকে। এটিকে যদি আমরা একটু সাজিয়ে নিই করবো, 2 - y বিয়োগ করছি, কাকে দিয়ে বিয়োগ করব, y + 2 দিয়ে বিয়োগ করছি।
এটিকে যদি আরেকটু সমাধান করি কী হবে দেখো, 2 যেমন ছিল বসিয়ে দিলাম, -y বসিয়ে দিলাম। এই মাইনাসটা ডান দিকের কোনো যদি বন্ধনীর ভিতরে থাকে তার সমস্ত চিহ্নগুলোর সাথে গুণ হবে। দেখো এর y এর আগে কিছু নাই, মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়। আমি এটাই তোমাদেরকে বলছিলাম, কারণ জানি কি মাইনাসের সাথে মাইনাস গুণ হলে হয় প্লাস, আর একটা ক্ষেত্রে প্লাস হয় যদি প্লাসের সাথে প্লাস গুণ করি সেক্ষেত্রে প্লাস হয়, বাকি সব ক্ষেত্রে মাইনাস হবে। এই দুটো ক্ষেত্রে প্লাস হয়, একই সংখ্যা দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস গুণ হলে প্লাস হয়। বাকি ক্ষেত্রে যদি মাইনাসের সাথে প্লাসের গুণ করো সেক্ষেত্রে মাইনাস হবে, আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে সেক্ষেত্রেও মাইনাস হবে। এইটা হচ্ছে বীজগণিতের প্লাস মাইনাসে গুণ করার সিস্টেম। তো পরে দেখো এইটা প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এই মাইনাসের সাথে এই প্লাসটা গুণ হলে প্লাসে মাইনাসে -2 হবে। এবার দেখো এখানে অঙ্কটির ক্ষেত্রে দেখো এখানে আছে +2, এখানে আছে -2, +2 আর -2কে কেটে দিলাম আমরা। এখানে আছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ দেখো দুটি -y রয়েছে, তাহলে আমরা বলতে পারি -2y। এবার দেখো তোমাদের মনে হচ্ছে স্যার মাইনাসে মানে তো প্লাস, এটা গুণের ক্ষেত্রে। যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সংখ্যাগুলি যোগ হবে। ধরো তুমি সাপোজ মাইনাসটাকে ধরো বাকি হিসেবে ধরো, আর প্লাসটাকে জমা হিসেবে ধরো। ধরো তুমি কোনো ক্ষেত্রে 2 টাকা ধার করেছো, ধারটাকে যেটা বাকি বা ধারটাকে তুমি মাইনাস হিসেবে ধরো, আবার যে পরে 5 টাকা ধার করলে দোকানদার যখন তোমার হিসাব রাখবে তখন কি করে রাখবে, কারণ তোমার আগে 2 টাকা ছিল বাকি, ফের পরে 5 টাকা বাকি হলো, মোট বাকি হিসেবে কত লিখবে, তখন বাকি হিসেবে 7 টাকা লিখবে। তখন কিন্তু আগে 2 টাকা থেকে 5 টাকা মাইনাস করে দেবে না। তাই দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তো 2y হয়েছে, দুটো y মিলে 2y হয়েছে, কিন্তু চিহ্নটা মাইনাসই রয়েছে কারণ বাকিটা বাকিই থাকে, তাই এখানে -2y হয়েছে। পরের কোশ্চেনটি দেখো, তো এটি আমাদের অ্যান্সার, বিয়োগ করলে আমরা এটি অ্যান্সার পাবো। পরের কোশ্চেনটি দেখো, পরে দেখো 3-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে সরল করো 1×2-3 প্লাস 1/4 মাইনাস 5/3, এর আমাদের সরল করতে বলা হয়েছে। এই সংখ্যাটিকে যদি আমরা সরল করি কি পাবো, দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এই অঙ্কটি যদি আমরা সমাধান করি কি পাবো, দেখো এটিকে যদি একটু সমাধান করে 3 এর সাথে 1-এর গুণ হলে 3×1=3 হয়, আর এই 2 যোগ হলে কত হবে 5/3 হবে। প্লাসটা যেমন ছিল বসিয়ে দিলাম, 1/4 যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই -5/3 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এক্ষেত্রে এই ভগ্নাংশের হরগুলি কী করতে হয়, আমাদের লসাগু করতে হয়। 4, 3 আর এই 3-এর লসাগু করলে কত হবে, যে 3, 4 আর 3-এর লসাগু করি, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে গেলেই আমরা তাকে ভাঙতে পারবো। 3 দিয়ে 3×1=3, 4 নেমে গেল 3×1=3। এবার লসাগু কত পেলাম, লসাগু সমান সমান দেখো 3 আর 4-এর গুণফল হচ্ছে কত, 12। অতএব আমরা বলতে পারি লসাগু আমরা পেয়েছি 12। এবার উপরে যেমন 5 ছিল আমরা 5 বসিয়ে দিলাম, 3-এর সাথে কত গুণ করলে 12 পাবো, 4, তাই 4 দিলাম। এই প্লাসটা এখানে যেমন ছিল বসিয়ে দিলাম, উপরে 1 ছিল বসিয়ে দিলাম, 4-এর সাথে 3 গুণ করলে 12 পাবো, সেই 3 আমরা এখানে দিলাম, মাইনাস হলো 5। এবার দেখো 3-এর সাথে 4 গুণ করলে 12 পাবো, 4 দিলাম। ঠিক আছে, তো অঙ্কটিকে যদি আরেকটু সমাধান করে 4 5-এ গুণ করলে হয় 20, আর এখানে দেখো প্লাস চিহ্ন দিয়ে দিলাম, 3×1 কত হলো 3, আর মাইনাস ছিল 4 5-এ কত হলো 20। এখানে দেখো এখানে 12 ছিল, 12 বসিয়ে দিলাম। এবার দেখো আমরা কি জানি সরলের ক্ষেত্রে যোগের কাজ আগে করতে হয়, 20 আর 3 যোগ করলে কত হয় 23 হয়, -20। দেখো এখানে প্লাস মাইনাস কেটে দিলে দিতে পারতাম, কিন্তু সব ক্ষেত্রে যে এরকম প্লাস মাইনাস পেয়ে যাবে আর কেটে দিয়ে অঙ্ক করে চলে যাবে সেরকম হবে না, তাই আমরা একেবারে অঙ্কের সরলের যে নিয়ম আমরা সেই নিয়মে করছি। এই 20 প্লাসে 20-র সাথে যদি আমরা 3 যোগ করি 23 হলো, মাইনাস হলো, আর এই 20 আমরা যেমন ছিল বসিয়ে দিলাম, আর এখানে দেখো 12। এবার যদি আমরা 23 থেকে 20 বাদ দিই কত পাবো, 3 পাবো, আর এখানে হচ্ছে 12। দেখো এবার 3×1=3, 3×4=12, আমরা অ্যান্সার হিসেবে কী রইল 1/4। তো এটি আমাদের অ্যান্সার। পরে কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো বলছে 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো, 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো সবার প্রথমে আমরা কি করব, এই 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি নির্ণয় করব। তো 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি নির্ণয় করতে গেলে কী হতে, এদের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। দেখো 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কি, সংখ্যাটি হলো এদের
লসাগু। এদের কত পাবো? এদের আমরা লসাগু পাবো কত? এদের লসাগুটা হবে 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য। তো 8, 12, 16 আর এই 20 যেমন ছিল বসিয়ে দিলাম। এদের লসাগু করলে সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে আমরা ভাঙার চেষ্টা করব। 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20। 2 দিয়ে ভাঙলে 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। এবার দেখো আবার 2 দিয়ে যাবে, কমপক্ষে দুটিকে গেলে আমরা লসাগু করতে পারবো। 2 1 2 3, 2 2 4 5। অতএব আমরা লসাগু করতে পারি কত? অতএব 8, 12, 16, 20 এর লসাগু। তো লসাগু দেখো কী পেলাম? 2 2 2। তার কটা 2 পাচ্ছে? লসাগু সমান 2 × 2 × 2। তিনটে পেয়েছে, একটা 2 2। আর কত আছে? 3 আছে, একটা 3 দিলাম আর এই 5 দিলাম। তো দেখো এদের যদি গুণ করি আমরা কত পাবো? প্রথমে আমরা 5 দিয়ে কোনো একটা 2 এর গুণ করে নাও, তাহলে গুণ করতে আমাদের সুবিধা হবে। এর 5 দুগুণে 10 হলো, ঠিক আছে। 10-এর সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? 20 হবে। 20কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 40 হবে। 40 দুগুণে কত হবে? 80। 80কে যদি 3 দিয়ে গুণ করি 3 8 24 হয়, আর এই 0, 240 হচ্ছে আমাদের লসাগু। এবার দেখো আমরা এই 240-এর সাথে যদি 240কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, 240কে যদি আমরা 1 দিয়ে গুণ করি, কিন্তু আমাদের বলেছে এই সংখ্যাগুলি দ্বারা গুণ করলে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 1 অবশিষ্ট থাকবে মানে 240কে যদি 1 দিয়ে গুণ করি 240 হবে। এটা তো হবে, এর সাথে আমাদের কি হচ্ছে 1 অতিরিক্ত হবে, কারণ এটা 240 হলে তারা বিভাজ্য হয়ে যাবে। তাই আমরা 1 প্লাস করে দিয়ে এটাকে করবো কত? 241 করলাম। এই 241কে কি 13 দ্বারা ভাগ করা যাবে? তো দেখো আমরা এই 241কে ফার্স্ট টাইম 13 দ্বারা ভাগ করে দেখে নেব। রাপে করবে তোমরা এটা, যেখানে অঙ্কটা করবে সেখানে করবে না, রাপে গিয়ে করবে এটা। তো 13 দিয়ে যদি আমরা দেখে নেবো জাস্ট শুধু 13 1 13, 13 2 26 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। 13 1 13 হলো, 1 নামলো, এই 1 নামলো 1। দেখো আমরা যদি 5 তারাং 65, 7 তারাং 78, 7 তারাং 91, 8 তারাং কত হবে? 104, 9 তারাং 117 হয়ে যাবে। কিন্তু দেখো এই মিলছে না, এক্ষেত্রে 13 দ্বারা বিভাজ্য হলো না। তখন এই 240 যে লসাগু পেয়েছি তাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। 240 × 2 সমান কত হলাম? 480। এই 480টা কিন্তু 8, 12, 16, 20 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু আমাদের কি বলেছে? এদের দ্বারা ভাগ করতে গেলে 1 অবশিষ্ট থাকবে। যে 1 অবশিষ্ট থাকবে সেটা আমরা প্লাস করে দিলাম। কত এখন পেলাম? আমরা পেলাম 481। এবার দেখো 481কে 13 দ্বারা ভাগ করা যাবে কি না। যদি আমরা 13 দিয়ে 481কে ভাগ করি কত পাবো? 13 2 26, 3 13, 3 13 39। 9 কত দিতে 18 হবে? 9 দিতে 18 হবে, হাতে 1, 4 4 মিলে 0 1, 7 13 91। তো দেখো এটা বিভাজ্য হলো। তাহলে আমরা বলতে পারি, অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি? অতএব 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 481, যা 8, 12, 16, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে। এবার কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে আমরা অবশিষ্ট আটার পরিমাণ কত আছে? আর 150 কিলোগ্রাম ছিল, তার থেকে 30 কিগ্রাম নষ্ট হয়েছে, 120 কিগ্রা আছে। আর অবশিষ্ট ছাত্র সংখ্যা কত? 120 জন ছিল, তাতে 5 জন বাড়ি চলে গেছে, অবশিষ্ট আছে 15 জন। তাহলে আমরা বলতে পারি কি, আমরা এটিকে যদি একটু অতএব সমস্যাটি
হলো, সমস্যাটি হলো কি, প্রথমে ছাত্র সংখ্যা করতে হবে, তারপর কি আছে আটার পরিমাণ হলো, আর এটা হলো শেষে কি আছে, শেষে যেটি প্রশ্ন করা আছে দিন সংখ্যা এটি দেওয়া আছে। তো দেখো প্রথমে ছাত্র সংখ্যা কতজন ছাত্রের, 20 জন ছাত্রের, 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় কদিন চলে বলেছিল, 30 দিন চলবে, কিন্তু 20 জনের জায়গায় 5 জন চলে গেছে, অর্থাৎ কত, 20 মাইনাস 5, এটাকে তোমরা একসাথে এটা 15 জন ছাত্র আছে, আর 150 থেকে 30 কিগ্রা নষ্ট হয়েছে, মানে 120 কিগ্রা আটায় কদিন চলবে। তাহলে এবার আমরা অঙ্কটিকে লিখতে পারি কি, 20 জন, তো দেখো 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে কদিন, এই 30 দিন। এবার দেখো, এবার একজন ছাত্রের 150 কিগ্রা আটাতে কদিন চলবে, 20 জন সংখ্যাটা কমে গেছে, মানে দিন সংখ্যাটা বাড়লে কি হয়, গুণ হয়, অর্থাৎ 30 × 20। এবার একজন ছাত্রকে 150 কিগ্রা না, 1 কিগ্রা আটায় কদিন চলবে, দেখো একজন ছাত্রের 150 কিগ্রা আটায় যা চলতো, একজন ছাত্রের 1 কিগ্রা আটা তার থেকে এর থেকে অন্তত কম চলবে, কম চললে কি হয়, ভাগ হয় 30 × 20 ডিভাইডেড বাই 150, ভাগ করে দেন। এবার একজন ছাত্রের নয়, ছাত্র সংখ্যাটা যদি 15 জন হয়, 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় আরও কম চলবে, আরও কম চললে ভাগ হবে, অর্থাৎ 30 × 20 ডিভাইডেড 150 × 15। এবার দেখো 15 জন ছাত্রকে 1 কিগ্রা নয়, 120 কিগ্রা আটায়, 120 কিগ্রা, 1 কিগ্রা আটায় যা চলতো 120 কিগ্রা তার থেকে বেশি চলবে, বেশি হলে গুণ হয় 30 × 20 × 120 ডিভাইডেড বাই 150, যেমন ছিল বসিয়ে দিলাম, আর এই 15, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, আমরা যদি এই শূন্যর সাথে এই শূন্য, প্রথমে বড় সংখ্যা শূন্যগুলো কেটে নেবে, তো এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, 15 দিয়ে যদি কাটি 15 2 30 হয়। এবার দেখো এইখানে আছে 15, 3 4 12, 3 5 15, 5 দিয়ে গেলে 5 1 5, 5 4 20, 4 4 16, আর 16 দুগুণে কত হবে, 32, আমরা এখানে পেলাম কত, 32। তো এখানে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি কি, অবশিষ্ট আটায় অবশিষ্ট ছাত্রের মোট 32 দিন চলবে। তো এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো অসীমবাবু কাপড়ের দোকান আছে, তো তিনি 12.3 মিটার দৈর্ঘ্যের একটি জামার কাপড় থেকে 4.1 মিটার কাপড় কেটে রাখলেন, মোট কাপড় এটি, তার থেকে এটি কেটে রেখেছে, বাকি কাপড়কে সমান 3 ভাগে ভাগ করে, এইখানটা একটি অংশ দিয়েছে, প্রথমে আমরা এই অংশটি থেকে এই অংশটি কেটে রাখার পর কতটা আছে সেটি বের করব। তো দেখো অঙ্কটিকে আমরা সমাধান করি। তো দেখো মোট কাপড়ের পরিমাণ কত, আমরা খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিয়েছি, 12.3 মিটার, অর্থাৎ কত, 5 12 60, এর সাথে গুণ হলে 60, 60-এর সাথে 3 যোগ করলে 63/5 মিটার, এইটা হচ্ছে মোট কাপড়। এটা আমরা মিশ্র ভগ্নাংশে ছিল, এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে করে নিয়েছি। তো দেখো 5 12 60 আর 3 63 5 করে নিয়েছি। কাপড় কেটে রাখা হয়েছে কত, 4.1 মিটার, অর্থাৎ কত,
4 5 20 আর 1 21 5 মিটার এটা কেটে রাখা হয়েছে। তাহলে এখন অবশিষ্ট কাপড়ের পরিমাণ কত? অতএব অবশিষ্ট কাপড়ের পরিমাণ কত? দেখো মোট অংশ যেটা ছিল 63/5 ছিল, এর থেকে বাদ দিতে হবে কত? 21 5 মিটার। এটা আমরা বাদ দিয়েছে, এটা মিটার হবে। তো দেখো আমরা 5 আর 5-এর লসাগু কত পাবো? দেখো 5 আর 5-এর লসাগু 5ই হয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি 5 1 5 5 1 5। তাহলে লসাগু আমরা পেতাম লসাগু সমান সমান 5। এই অংশটা তোমরা রাফে করবে, আমি এখানে করে দিলাম ফাঁকা ছিল বলে। তো আমরা কত পেলাম? 5 পেলাম। তো দেখো 5-এর নাম তো 1 দিয়ে গিয়ে 5 হয়, তার 63 একে 63 পেলাম, মাইনাস হলে 5 1 5, 1 দিয়ে গুণ করলে 21 হবে, 21 মিটার। অতএব যদি 63 থেকে 21 বাদ যায়, দেখো 63 থেকে 21 বাদ দিলে 42 হয়, তবু আমি দেখিয়ে দিচ্ছি 2 1 2 দিতে 3 2 4 দিতে 6, 42 মিটার পেলাম। তো দেখো এখানে 42/5 মিটার এই কাপড়টি হচ্ছে অবশিষ্ট আছে। তারপরে যে কোশ্চেনটি করা আছে এটিকে সমান 3টি ভাগে ভাগ করা হয়েছে। অতএব 42 5 মিটার কাপড়কে সমান 3 ভাগে কি হয়েছে? ভাগ করলে অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে কত? প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে এই 42-এর 5 ভাগ 3টে ভাগে ভাগ করতে বলা আছে, তাই এত মিটার। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করে নিই, এই 42-এর 5 যেমন ছিল বসিয়ে দিলাম, এই ভাগটাকে গুণে পরিণত করলে উপরে 3 ছিল নিচে আসবে, আর নিচে 3-এর নিচে কিছু ছিল মানে 1 ছিল, একটা উপরে চলে গেল, এত মিটার হলো, এত মিটার বলতে পারি। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, 3 14 হয় 42, তাহলে 14কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 14, আর এখানে 5, এটি কত হলো? মিটার হলো। অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে এত মিটার করে। এবার পরে যে কোশ্চেনটি করা আছে দেখো, অতএব এখানে বলা আছে 1/3 অংশের এক ক্রেতাকে বিক্রি করলেন, তাহলে ক্রেতা কত মিটার কাপড় কিনলো? তো এইটি আমরা সমাধান করব। অতএব ক্রেতাকে বিক্রয় করে, এটা 1 ভাগ পেয়েছি আমরা 3টে ভাগের মধ্যে। 14/5 এর 14/5-এর কত? 3/7 অংশ। এর মানে আমরা কি জানি? 14/5 এর কথার মানে হচ্ছে গুণ 3/7, এটা কি হলো? মিটার। অতএব বলতে পারি দেখো এই 7 দুকোণে কত হয়? 14, 3 দুকোণে কত হবে? 6/5 মিটার। বা এটিকে যদি আমরা একটু সমাধান করে দিই, দেখো আমরা যদি 5 দিয়ে 6কে ভাগ করি কত? 5 1-কে 5 পেলাম, 1 নামলো, এই 1টি উপরে গেল আর এই 5টা নিচে এলো, অর্থাৎ 1/5 মিটার, 1/5 মিটার। অতএব ওই ক্রেতা মোট 1/5 মিটার কাপড় ক্রয় করেন। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। তো বন্ধুরা এই যে কোশ্চেনটি আমরা যেটা বলছিলাম, তো দেখো এইখানের এই কোশ্চেনগুলো যে পরের কোশ্চেনটি আছে এই দুটো আমরা করে দিইনি, এখানে আমরা বুঝিয়ে দিয়েছি, খাতার বইয়ের মধ্যেই বুঝিয়ে দিয়েছি। এই অঙ্কগুলো তোমরা বুঝে নেবে, যদি বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, এগুলো আমি খাতাতে পুনরায় তাহলে করে দেখিয়ে দেবো।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসগুলো আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব।